সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত ডক্টর ইউনূসকে শ্রম আদালতে দেওয়া সাজা বাতিল করে তাকে খালাস দেওয়া হয়েছে। বিকেলে আপিল ট্রাইব্যুনাল এ রায় দেয়। কাল দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে এক বিবৃতিতে সব ধরনের সহিংসতা এবং সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। বিকেলে সেনা সদরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের আকার ১৫ জন হতে পারে। পুলিশ বাহিনী পুনর্গঠনে কাজ চলছে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ জানান সেনাপ্রধান। এবং প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে শান্তির দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নয়াপল্টনে দলের মহাসমাবেশে হাসপাতাল থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, অসম্ভবকে সম্ভব করেছে তরুণরা। এদিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতে দেয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে রয়েছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা রয়েছে তাঁর। কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এই মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দেন শ্রম আদালত। এর বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে আজ তাদের খালাস দেন আদালত। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন ইউনূস। একই সাথে সবাইকে সতর্ক করে তিনি বলেন, কোনো ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়। বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। আগামীকাল রাত ৮টায় বঙ্গভবনের শপথ নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সরকারের আকার হবে ১৫ সদস্যের, তবে ২-১ জন সদস্য যোগ হতে পারে। বিকালে ঢাকা সেনা সদরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩-৪ দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কমান্ডারদের সাথে, জিওসিসদের সাথে কথা বলেছি। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফ্রান্স থেকে ঢাকা ফিরবেন, আর সন্ধ্যা নাগাদ বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে। এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে।
এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। সবার প্রচেষ্টায় সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে বলেও আশাবাদ জানান সেনাপ্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রতিশোধ প্রতিহিংসা ভুলে শান্তিপূর্ণ দেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 6 বছর পর বিএনপি সমাবেশে বক্তব্য দিলেন তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। আশরাফুল হকের তোলা ছবিতে হাসনাইন তানভীরের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বুধবার ঢাকায় নয়াপল্টনে প্রথমবারের মতো সমাবেশে মিলিত হয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন তা আগে থেকেই নেতাকর্মীদের জানা ছিল। কিন্তু তারেক রহমানের বক্তব্যের পর হাসপাতালে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি মঞ্চের পর্দায় ভেসে উঠলে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। খালেদা জিয়া বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, শান্তিপূর্ণ বাংলাদেশ যেন গড়ে ওঠে। যাদের হাত ধরে এই বিজয় এসেছে সেই তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র মুক্তি পেয়েছে, দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে। এই অবস্থায় নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান। দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ও জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সমাবেশে বিএনপি মহাসচিব মনে করিয়ে দেন, বিএনপি 31 দফা দিয়েছে, এতে সংস্কারের কথা বলা হয়েছে। এই বিজয় সংহত রাখা নেতাকর্মীদের প্রধান কাজ। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট যেটা শহরের দাবি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। তো এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, সমাবেশে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বাংলাদেশের জন্য নিরাপদ দেশ গঠন করা যাবে। রাজনৈতিক পট পরিবর্তনের 2 দিনের মাথায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিশাল জনসভাটির আয়োজন করে বিএনপি। এখান থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন চলাকালে পুলিশ বাহিনী দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি বলে স্বীকার করেছেন পুলিশের নতুন আইজি মইনুল ইসলাম।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব পুলিশ সদস্যকে আগামী 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। সাম্প্রতিক গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয় পুলিশ বাহিনীতে। জনগণের জানমাল নিরাপত্তা দিতে অভ্যুত্থানের 2 দিন পর আজ নতুন বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ মইনুল ইসলামকে। নতুন দায়িত্বে যোগ দিয়ে দুপুরে তিনি যান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে। এরপর পুলিশ সদর দপ্তরের সেমিনার হলে সংবাদ সম্মেলনে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, দেশের এই অবস্থার জন্য পুলিশ বাহিনীর কিছু উচ্চবিলাসী ও অপেশাদার কর্মকর্তারা দায়ী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নতুন আইজিপি। যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আমাদের আইনি ব্যবস্থা, সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পিওএম, এপিবিএনস হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএনস কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। এদিকে পল্টনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশে কোনো কর্মবিরতি নেই, দ্রুতই তারা নিজের কর্মস্থলে যোগ দেবেন। নতুন বিজয়ের এই আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সকল পুলিশ সদস্যদেরকে উদাত্ত আহ্বান করা যাচ্ছে। আইজিপি পরিবর্তনের কয়েক ঘন্টা পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান ও ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়। এদিকে বাংলাদেশ ব্যাংক ও NBR এর ভেতরেও আন্দোলন করা হয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অপসারণের বিরুদ্ধে। পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্বাভাবিক হচ্ছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। রাজধানীর সড়কে আনসারের পাশাপাশি আজও যান চলাচল নিয়ন্ত্রণ করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, যার পূর্ব পাশের ব্লকটি মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত। এসব রুমে থাকতেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতারা। রাগে ক্ষোভে তাদের ব্যবহার্য জিনিসপত্র করিডোরে ফেলে দিয়েছেন সাধারণ ছাত্ররা। সেখানে উঠেছেন নতুনরা। এয়ার কন্ডিশন থেকে শুরু করে ফ্রিজ, টিভি, মানে এক প্রকার যেটাকে বলে ঢাকায় একটা হলের মধ্যে একটা 5 স্টার জীবনযাপন, সেভাবে তারা ছিল। আমরা চাচ্ছি যে আর কোনো প্রকার ছাত্র রাজনীতি এখানে না আসুক, প্রতিটি শিক্ষার্থী যেন স্বাধীনভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারে। খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলো। কয়েকদিনের অস্থিরতার পর খুলেছে কিছু কিছু স্কুলও। বাচ্চাদের কলকাকুলিতে মুখরিত হয়ে উঠেছে স্কুল প্রাঙ্গণ। অনেকদিন পর স্কুল খুললো তো, সে বন্ধু বান্ধবের সাথে দেখা, ক্লাসটা একটু করলে ভালো লাগবে। স্কুল খুলে দিয়েছে, এখন আনতে তো হবেই, পড়াশোনারও ক্ষতি হয়। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অফিস ও ব্যাংক। গ্রাহকরা আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের ডিপোজিট নিয়ে, আপনাদের ডিপোজিট সুরক্ষিত আছে। এই সপ্তাহ শেষে না কিন্তু আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা আপনাদের যেমন করে আগে সেবা পেতেন ঠিক তেমনটা করে আমরা করতে পারবো। সড়কেও বেড়েছে যান চলাচল, তবে এখনও নেই ট্রাফিক পুলিশ। আজও রোদেপুরে যান চলাচল নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সাথে কাজ করেছে শিক্ষার্থীরা। যেহেতু এখন আমাদের কোনো সরকার নাই, তারপর পুলিশ নাই, দেশটাকে সুন্দরভাবে গুছাতে হবে কিন্তু আমাদেরই। পড়ালেখায় সবকিছু মেকআপ করা যাবে। 1 মাস মিস হয়েছে, কি হয়েছে, সারা জীবন আছে পড়ার জন্য। যারা ট্রাফিক আইন মানছে না তাদের সচেতন করছে শিক্ষার্থীরা। মেনটেন তারা ঠিকভাবেই করতেছে, মানে চার্জের মধ্যে করতেছে, খালি শুধু কাগজ চাচ্ছে না আমাদের কাছ থেকে। কোনো উশৃঙ্খল নাই, কোনো যানজট নাই, কিচ্ছু নাই। শুধু সড়কের ট্রাফিক ব্যবস্থাপনাই নয়, সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচ্ছন্নতার কাজেও হাত লাগিয়েছে শিক্ষার্থীরা। ভাই বোনেরা রাস্তার ভিতরে মহিলা হইয়া যদি এই কাজ করতে পারে, তো আমার দ্বারা তো সম্ভব দেশের জন্য করতে। এখন আমাদেরই তো করতে হবে, আগামী প্রজন্ম আমরা না করলে কে করবে। এদিকে গাজীপুর ও নরসিংদী সহ বিভিন্ন জেলায় সড়ক মহাসড়কে আন্তজেলা বাস, মিনি বাস ও দূরপাল্লার বাস চলাচল বেড়েছে। খুলেছে গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বেড়েছে পণ্য সরবরাহ, নেই চাঁদাবাজি। এতে রাজধানীর বাজারে কমেছে মাছ, মুরগি, ডিম সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম। তবে বেড়েছে সব ধরনের সবজির দাম। আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ।
গেল কয়েকদিনের আন্দোলনের কারণে রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারেই তৈরি হয় পণ্য সংকট। এতে বেড়ে যায় দাম। তবে যান চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ায় বেড়েছে পণ্য সরবরাহ। কাউকে দিতে হচ্ছে না চাঁদা, যার প্রভাবে কমেছে অধিকাংশ পণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সোনালী ও ব্রয়লার মুরগি। মুরগির পাশাপাশি ডজনের ডিমের দাম কমেছে 20 থেকে 25 টাকা। গত সপ্তাহে আমরা সোনালী বেচছি 280 টাকা, এই সপ্তাহে বেচতেছি আমরা 250 টাকা। গত সপ্তাহে আমরা সোনালী ব্রয়লার বেচছি 190, 180, এই সপ্তাহ বেচছি আমরা 70। চাঁদাদার লাগে মনে কর প্রতি কেজি তো 10 টাকা নেতা করে, তখন আমরা এটা দিতে হয় না, তখন আমরা তার থেকে মুক্তি পাইছি, তার জন্য সুস্থভাবে আমরা ব্যবসা করতে পারতেছি। এদিকে কমতির দিকে মাছের দামও। কেজিতে ইলিশের দাম কমেছে 200 থেকে 300 টাকা। কমেছে অন্যান্য মাছের দামও। আগে ইলিশ মাছ ছিল 1 কেজিতে 1800 টাকা, আর এখন বর্তমানে 1 কেজি 200-300 গ্রামের মাছ 1500 টাকা কেজি, কিন্তু বাজারে কাস্টমার নাই, এই জন্য মাছের দাম কম। তবে সবজির বাজারের চিত্রটা ভিন্ন। সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। আজকের বাজারে গাজর আছে 170 থেকে 80 টাকা কেজি, দেশি গাজর আছে 100 টাকা কেজি, ইন্ডিয়ান টমেটো 160 থেকে 70 টাকা কেজি। গত 2 দিনের চেয়ে দেখা যায় আজকের বাজারে 20 টাকা 25 টাকা বাড়ছে। নতুন সরকার আসবে, অন্তত আমরা যারা ছোট ব্যবসায়ী বা মধ্য আয়ের লোক, আমাদের বাজার যেন আমাদের সাধ্যের ভিতরে ওনারা এনে দেয়। এদিকে দুপুরে কার্বন বাজার তদারকিতে আসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। আমাদের প্রোডাকশনের যে চেইনগুলো আছে, কৃষকদের যে উৎপাদনের বিষয় আছে, এবং সেটা যাতে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এটি যেন স্বাভাবিকভাবে এটি চলে আসে। আর হিডেন কস্টগুলো ন্যাচারালি আপনার এটি যেহেতু একটি মানে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আসছি, সেই জিনিসগুলো আমাদের সবার মিলে ধরে রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে ক্রেতাও বাড়বে বলে আশা বিক্রেতাদের। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকার, প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতা কর্মী দুর্নীতি, হত্যা এবং গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এক ভিডিও বার্তায় আসন্ন অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানান তিনি। আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন, দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে হবে। সরকার, প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা, গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। গাজীপুরের কাশিমপুরের কারাগার থেকে পালানোর সময় কারারক্ষীদের গুলিতে নিহত হয়েছে 6 জন বন্দী, তবে পালিয়ে গেছে 209 জন কারাবন্দী। নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পালিয়ে গেছে 209 জন বন্দী, বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা। এ সময় তিনি জানান, পালানোর সময় এনকাউন্টারে মারা গেছে 6 জন। এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্প কারখানায় ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় রপ্তানি খাত নিয়ে শঙ্কা জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এমন অবস্থায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে যত দ্রুত সম্ভব সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন তারা। সকালে রাজধানীর বনানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, যে কোনো মূল্যে রপ্তানি খাতকে নিরাপত্তা দিতে হবে। কারখানা ধ্বংস করে দেশ সামনে যেতে পারবে না। তৈরি পোশাক খাতের জুলাই মাসের বেতন 15 আগস্টের আগে পরিশোধ করা সম্ভব হবে না বলেও জানান ব্যবসায়ীরা বলেন, অর্থনীতি ধ্বংস হলে ছাত্র জনতার রক্তে অর্জিত মুক্তি মলিন হয়ে যাবে। এমন অবস্থায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে সেনাপ্রধানকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। বড় কনসার্নটা হচ্ছে যে আমাদের কর্মী যারা তারা নিরাপদ আছে কিনা। দিস ইজ দ্যার ফার্স্ট কোশ্চেন, আমরা সবাই নিরাপদে আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিগুলো সঠিক অবস্থা আছে কিনা এবং আমাদের যে এক্সপোর্টের যে কমিটমেন্টটা আছে সেটা আমরা ঠিকমতো এটা রাখতে পারবো কিনা। যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে। আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কীভাবে রক্তক্ষরণ হচ্ছে এইটাকে কিন্তু মানে বলে যাওয়া এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনও আমাদের হাতে নাই, কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার, মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি। এবারে আন্তর্জাতিক।
বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা যে সিদ্ধান্তই নিক তা গণতান্ত্রিক রীতি অনুযায়ী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল ম্যারিল্যান্ডে অ্যানাপোলিসে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। আইনের শাসন নিশ্চিত সহ সাধারণ জনগণের ইচ্ছাকে সম্মান দেখাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত ডক্টর ইউনূস মামলা থেকে খালাস, দেশে ফিরছেন কাল, বিবৃতিতে সহিংসতা পরিহারের আহ্বান। কাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ, আকার হতে পারে ১৫ সদস্যের, জানালেন সেনাপ্রধান। ৩-৪ দিনের মধ্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়ার আশা। এবং প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে শান্তির দেশ গড়ে তোলার আহ্বান খালেদা জিয়ার, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তারেক রহমানের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।